This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মীয় স্থানে লাউড স্পিকার বিধি প্রচারে গিয়ে আসানসোলে আক্রান্ত পুলিশ। আসানসোল রেলপারে তুলকালাম, পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী হামলা। ছবিটা দেখাচ্ছি আপনাদের। পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গেও জানবো, কথা বলবো তার সঙ্গে। চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছে। চন্দ্রশেখর, মানে কারা হামলা চালালো, পুলিশ কিছু জানতে পারলো? দেখো, আসানসোল উত্তর বিধানসভা এলাকা এবং উত্তর থানা এলাকার আওতায় যে জাহাঙ্গীরি মহল্লা ফাঁড়ি রয়েছে সেখানে মূলত পুলিশকে আক্রান্ত হতে হয়। এই এলাকায় মূলত ধর্মীয় স্থানে যে লাউড স্পিকার বাজানো হয়, সরকারি নির্দেশিকা আসার পর পুলিশ সেই বার্তা নিয়ে যায় এবং সেখানে তখন কথাবার্তা চলছিল, কিন্তু যাদের সাথে কথাবার্তা চলছিল তারা দুটো ভিন্ন মত ছিল, দুটো গ্রুপ ছিল। একটা পক্ষ যখন পুলিশের সঙ্গে কথা বলছে, তখন আরেকটা পক্ষ আউটপোস্ট বা ওই ফাঁড়িতে গিয়ে হঠাৎ করে হামলা চালিয়ে দেয় এবং হামলা কি চালায় না, ফাঁড়ি লুটপাট করে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করে এবং দেখা যায় যারা ভাঙচুর চালাচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু নাবালক। এবং এই ঘটনার পর পুলিশ সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী আসে, র্যাব আসে, আধা সেনা যে জওয়ান যারা রয়েছে তাদেরকে নামানো হয়। अभी सब सिचुएशन कंट्रोल में है, सब पुलिस के कंट्रोल में है, कोई इशू नहीं है। इश्यूज नहीं है सर? कोई इशू नहीं है, अभी सब कंट्रोल में है। सुने हैं कि पुलिस की थोड़ी फाड़ी में तोड़फोड़ हुई है, तो नहीं, सब उसको टैकल किया जाएगा, कोई इशू नहीं है। ठीक है, हम आइडेंटिफाई कर रहे हैं, जो भी सीसीटीवी फुटेज में पाया जाता है सभी के खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। আমরাও শুনলাম এরকম যে মাইকের জন্য হয়েছে, মাইকের সাউন্ড মানে ভলিউম একটু কম করতে বলা হয়েছিল, এটা শুনলাম। ঠিক আছে, কিন্তু এখন পুরো একদম ক্লিয়ার হয়নি, কারণ আমরা যখন এসেছি তখন এখানে সব শেষ, ঝামেলা টামেলা হয়ে শেষ। এই যে ফাড়ি ভেঙেছে, এবার কে ভেঙেছে আর কিসের জন্য হয়েছে এটা জানি না। আমি একটা মেসেজ দিতে চাই एज ए काउंसलर, যে आप लोग अपना अपना इलाका में शांति बनाए रखें, आप लोग घर से ना निकले, ठीक है, क्योंकि आप लोग सही रहेंगे तो हम लोग सही रहेंगे। ठीक है, एक दो आदमी की वजह से सारा मतलब इलाका बदनाम हो जाता है, तो कौन किया हम लोग को मालूम नहीं है, लेकिन एक का चलते सब परेशान ना हो, इसीलिए हम चाहते हैं कि मेरा सब जो इलाका है पूरा सेफ रहे, सेफ्टी रहे। सब जगह में जाकर के जो लोग जिस ढंग से मतलब मामला तो यहाँ पर ही हुआ, जो लोग आए हैं वो तो निंदनीय है। देखिए, प्रशासन और कानून को हाथ में कोई भी लेगा तो कानून अपना काम करेगा, तो जो लोग अगर ऐसा किया उसको नहीं करना चाहिए। चूँकि देखिए, ये तो फाड़ी पुलिस तो आपका सेवा के लिए है, अगर कुछ घटना घटता है तो आपका पुलिस ही तो प्रोटेक्शन देता है ना, तो आप पुलिस का ही जो फाड़ी है अगर उसको छुभंग करिए तो ये भी ठीक नहीं है, एकदम निंदनीय है। এসএসকেএম সহ সব সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম এর মুখ্যমন্ত্রী শুভেন্দুর স্বাস্থ্য বৈঠকে বড় সিদ্ধান্ত। কোথায় কত বেড খালি জানতে চালু হচ্ছে রিয়েল টাইম ডিসপ্লে। বেডের তথ্য জানতে চালু হচ্ছে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। বেড নিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করবে রাজ্য। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল এফেক্ট। বাংলার স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যের অসুখ দূর করতে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজের বার্তা। হাসপাতালে দালাল রাজ বন্ধ করা শুভেন্দুর সরকার। এবং 31শে মের মধ্যে সব ডাক্তার নার্সদের সচিত্র রঙিন পরিচয়পত্র হবে। সরকারি হাসপাতালের নিরাপত্তায় আরও জোর দেওয়া হবে। এসএসকেএম এর বৈঠকে রূপরেখা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিলোত্তমার প্রসঙ্গ টেনে সুরক্ষায় ফাঁক রাখতে নারাজ তিনি। আর এরপরেই এই তৃণমূলের আমলে ঘুম ধরে যাওয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেই গতকালের এই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়ার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন। আমাদের রিপোর্টারের মাধ্যমে জানবো এই মুহূর্তে ছবিটাই সেখানে কি। প্রসেনজিৎ, দেখো, গতকালই রাজ্য সরকার কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দিয়েছে, অর্থাৎ হাসপাতালগুলোতে যে নৈরাজ্য এবং মানুষের যে দুর্দশার জায়গাটা, সেই জায়গায় কি করণীয় এবং আগামী 31 তারিখের মধ্যে হাল ফেরাতে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। আজ সকালে দুই দলীয় কর্মীকে দেখার পাশাপাশি হাসপাতালে এসে ঘুরে দেখছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, গতকালকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে, কথা বলছেন বা ন্যূনতম যে দেখাগুলো যেগুলো মানুষের সাথে একটু কথা বলা যায়, রুগীর পরিজনেরা আছেন? দেখুন, আমি এসেছিলাম, আমাদের দলীয় কর্মীরা গতকাল
নেশার বিরুদ্ধে এটি সচেতনতামূলক মিছিল করতে গিয়ে তাদের উপরে আঘাত হানা হয়েছে। তারা সিরিয়াসলি ইনজুর্ড, সেটা দেখতে এসেছিলাম এবং আসার পরে সুপার সাহেবের সহ এখানে যারা আছেন তাদের সাথে প্রাথমিক কথা একটু বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছু নির্দেশিকা জারি করেছেন, স্বাস্থ্য দপ্তর তার হাতে আছে, ফলে সেই নির্দেশিকাগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় সেই ব্যাপারে আমি অনুরোধ করেছি। আগামীকাল এসে আমি স্টক টেকিং করব। আগামীকাল আপনি এই জেলা হাসপাতালগুলোতে ভিজিট করবেন? আমি আসবো। ভিজিট শব্দটা কতখানি বাঞ্ছিত সেটা আমি জানি না, অ্যাপ্রোপ্রিয়েট, তবে আমি আসবো। আগেও আসতাম, আগে বিরোধী দলের বিধায়ক হিসেবে আসতাম, এখন সরকারি দলের জনপ্রতিনিধি। করা হবে না। দেখুন, কথা বলা খুব সহজ, কাজ করা খুব কঠিন। কাজটা করতে চাই, সেই কাজ করতে গিয়ে যা যা সমস্যা আছে সেগুলো দূর করার জন্যই তো মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন। আমি সচরাচর এখন সরকারি মূল রোগের জায়গাটা কি? মোটামুটি সরকার গঠনের পরও বেশ কয়েকদিন কেটে গেছে, এত ডাক্তার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এত পরিকাঠামো, কিন্তু মানুষ পরিষেবা পায় না, তাকে ছুটতে হচ্ছে নার্সিংহোমে অথবা দক্ষিণ ভারতে বিটে মাটি বিক্রি করার জোগাড়। মানে এই জায়গাটা তো অন্তত বোঝার চেষ্টাটা এই কদিনে আপনারা সবাই মিলেই করেছেন এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে। মূল রোগের জায়গাটা কোথায়? প্রথমত কর্মসংস্কৃতি, ভেতরে প্রবেশ করা প্রয়োজন। যারা এই সিস্টেমের সাথে যুক্ত তাদের কাজ করবার সদিচ্ছার উপরে নির্ভর করবে সামগ্রিক সিস্টেমটি। সরকার এবং ব্যবস্থার সাথে যুক্ত আধিকারিক থেকে কর্মচারীরা তাদের সমন্বয়ের মধ্যে দিয়ে ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। যা যা দুর্বলতা সেগুলো সবাই আমরা জানি, সেই দুর্বলতা কাটানোর জন্য সরকার যে স্বাস্থ্য দপ্তর যে পলিসি নেবে সেগুলোকে মেনটেন করা হবে। আমি আবার সবাইকে বলবো, সরকার 5 বছর চলবে, সরকার মানুষের প্রতি দায়বদ্ধ। এই সরকারের বয়স আজকে 7 দিন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকারের হাতেই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। একদম শুনতেই পেলে শঙ্কর ঘোষ আশা করছেন এই সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এবং আগামীকাল তিনি যে প্রসেনজিৎ, তুমি নজর রাখো। এবার আমি একটু একেবারে উত্তর থেকে বাঁকুড়ার দিকে নজর রাখতে চাইবো, তার কারণ যে সরকারি হাসপাতালগুলোর হাল ফেরাতে নতুন সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই সেদিকটা আমাদের নজর থাকবে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেলের ছবিটা কেমন বলুন তো, কী অবস্থা সেখানকার সরকারি হাসপাতালের, আমি সেটাই জানার চেষ্টা করি আমাদের রিপোর্টারের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সঙ্গে হীরক মুখার্জি আমাদের রিপোর্টার রয়েছেন। হীরক, হাল ফেরাতে হবে, কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরে সেইগুলোর সমাধান করতে হবে। তুমি যে হাসপাতালে পৌঁছে গেছো সেখানকার কী অবস্থা? দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। তুমি জানো যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্যের যে হাসপাতালগুলি রয়েছে তার মধ্যে অন্যতম বড় হাসপাতাল হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল হাসপাতাল। এই মেডিকেল কলেজে শুধু বাঁকুড়া জেলা নয়, তার পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এমনকি পশ্চিম বর্ধমানের একটা অংশের মানুষ তারা চিকিৎসার প্রয়োজনে এই হাসপাতালে আসেন। পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্যেরও একটা বড় অংশের রুগী তারা কিন্তু এই হাসপাতালে আসেন। কিন্তু সেই হাসপাতালে গত কয়েক দশক ধরে যেটা সবচেয়ে বড় সমস্যা তা হলো বেডের ক্রাইসিস। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যেটা জানতে পারছি যে সরকারিভাবে অ্যালোটেড বেডের সংখ্যা প্রায় 1600-র কাছাকাছি, কিন্তু অ্যাক্টিং বেড অর্থাৎ যে বেডগুলি চালু রয়েছে সেই বেড রয়েছে 1440টি। কিন্তু এই হাসপাতালে এমন দিন নেই যেদিন কিন্তু 1700 থেকে 1800 রোগী ভর্তি থাকে না। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো 1440 যেখানে বেড রয়েছে সেখানে 1700-র বেশি রোগী প্রতিদিন ভর্তি থাকে। স্বাভাবিকভাবে একেবারে গাইনি ওয়ার্ড থেকে শুরু করে মেল মেডিসিন, ফিমেল মেডিসিন, সেই ওয়ার্ডগুলিতে কিন্তু বেডে রোগী রাখা যায় না। অনেক সময় বেডের নিচে একেবারে করিডোরের মধ্যে সেখানে মেঝেতে রোগীদের শুয়ে থাকতে হয়। রাজ্য সরকারের পালাবদল ঘটেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারি যারা মন্ত্রী আমলা রয়েছেন তারা এই হাসপাতালের সারা রাজ্যের পাশাপাশি একেবারে স্বাস্থ্য দপ্তরে হাল ফেরানোর চেষ্টা করা হচ্ছে, অন্তত তেমন মেসেজই দেওয়া হয়েছে। এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধিরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষ একেবারে
একেবারে রোগী থেকে শুরু করে রোগীর পরিজন, হাসপাতালের যারা আধিকারিক রয়েছেন, হাসপাতালের যারা কর্মকর্তা রয়েছেন, তারা সকলেই আশাবাদী যে একদম, এই একদম। হাসপাতালের হাল আশায় তো ফিরবে। সাধারণ অন্তত মানুষও রয়েছে। হীরক, একটু সেই কথাগুলি শোনার চেষ্টা করব আমরা। তুমি নজর রাখো, তার কারণ সরকারের এই সিদ্ধান্ত, স্বাস্থ্যের হাল ফেরাতে হবে, বেড বাড়াতে হবে এবং সবকিছু একেবারে স্বচ্ছ ট্রান্সপারেন্টের সঙ্গে সমস্তটা ব্যাপারটা হবে। অবশ্যই সাধারণ মানুষ কিভাবে দেখছে এই বিষয়টি সেটা শুনবো আমরা। এখানকার যে জাতীয় যারা পেশেন্ট পার্টি আসে তাদের এই এখানে থাকা বা এই অবস্থাগুলো মানে ব্যবস্থা খুব একটা ভালো নেই। রাস্তাঘাটে শুয়ে থাকতে হয়, এগুলো একটু যে ভালো হয় তাতে আমাদের অনেক উপকৃত হই। এই ফুটপাতে শুয়ে থাকি, বৃষ্টি আসলে আমাদের কষ্ট হয়। এইটা হলে আরও ভালো, পেচ্ছা পায়খানা অনেক দূরে যেতে হয়। 5 টাকা নিচ্ছিল, কালকে থেকে আবার 10 টাকা নিচ্ছে। এইগুলো কম হলে আমাদের ভালো হয়। যখন রোগীটাকে আমরা নিয়ে আসছি আর সে এখানে যখন ভর্তি করব তখন বলছে কি বেড নাই, বেড খালি নাই, এবার ভর্তি নিচ্ছে না। একটা সমস্যা, হ্যাঁ, এ পড়ে থাকছে, তারপর আজকে হবে না, এখান থেকে ফেরত ঘুরে দিচ্ছে, হ্যাঁ বেড নাই, এরকম করে বলছে। উপকার অবশ্যই হবে জনগণের, খুব ভালো হয়। ডাক্তার বাড়ালে, বেড বাড়ালে সবচেয়ে সুবিধা হবে সবাইকে। নতুন নতুন পদক্ষেপ তো খুবই ভালো। উনি এসেছেন সাধারণ মানুষের জন্য, যদি সাধারণ মানুষ হিসেবে যদি আমরা সেই পরিষেবাটা পাই, এর থেকে ভালো জিনিস আর হয় না। তবে সরকারে এসেই তো আর প্রথম কিছু হবে না, ওনাকেও অনেক সময় দিতে হবে। আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বেসরকারি নার্সিংহোমে গিয়ে এত সাধ্যের মধ্যে কুলায় না চিকিৎসা করতে, অনেক টাকায় খরচা লাগে। সেই জন্য এখানে এসেছি, এখানে ডেট দিয়েছে, ছবি তোলা হবে, খুবই তাড়াতাড়ি কাজ হচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই তো আর বাইরে দেখাতে পারে না ডাক্তার, অত টাকাও কারোর অত সম্ভব নয়। তো এই হসপিটালে, সরকারি হসপিটালে যদি ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় আমাদের, তাহলে খুব উপকৃত হই।